হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ক্লাসে চলে আসছেন এবং আপনারা আমাকে সুন্দর মতো শুনতে পাচ্ছেন। অনেকে চলে আসছেন, একটু জানাবেন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আমাদের স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। রোকসানা খাতুন আপু চলে আসছেন, তাহসিন রহমান চলে আসছেন, অনেকে চলে আসছেন। ওকে, সো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনারা আমাকে সুন্দর মতো ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। এবং আমরা আজকে আমাদের ইংলিশ 3-in-1 কোর্সের থার্ড ফেজে পদার্পণ করলাম। আজকে আমরা থার্ড ফেজের আলোচনা শুরু করতে যাচ্ছি। সো একটু কনফার্ম করবেন যে আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। বেলাল হোসেন বলেছেন জি। ওকে, সো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে পারি। ওয়েলকাম টু টুডেস জাস্ট নাও। ওকে, সো দেখুন, আজকে আমরা ইংলিশ 3-in-1 কোর্সের হাঁটি পা পা করে অনেক দূর চলে আসছি এবং আজকে ক্লাস করতে যাচ্ছি আমরা থার্ড ফেজ, তৃতীয় ধাপের এই ক্লাসে আমরা আলোচনা করব কি নিয়ে। আজকের টপিকস হচ্ছে শুধু অ্যাডভার্ব, অল অ্যাবাউট অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফ্রেজ এবং অ্যাডভার্ব ক্লজ। ওকে, সো আজকের ক্লাসে আমরা আলোচনা করব কি অ্যাডভার্ব, অর্থাৎ পুরো থার্ড ফ্রেজ জুড়ে আমরা আলোচনা করব অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফ্রেজ এবং অ্যাডভার্ব ক্লজ নিয়ে। সো শুরুতেই আমরা অ্যাডভার্বের বিষয়ে একটু জানার চেষ্টা করি। আমরা সবাই জানি অ্যাডভার্ব হচ্ছে কি, অ্যাডভার্ব হচ্ছে এই ভার্বের, দেখুন এই নাম থেকে একটু যদি বোঝার চেষ্টা করেন, অ্যাডভার্ব হচ্ছে কি ভার্বের অ্যাড, মানে কি ভার্বের অতিরিক্ত অংশ, অর্থাৎ ভার্বকে মডিফাই করে কিংবা ভার্ব সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য দেয়, অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট ভার্ব। তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা অ্যাডভার্ব বলি। এটা হচ্ছে আমাদের একদম প্রাথমিক একটা কনসেপ্ট, যেটা আমরা সবাই জানি যে ভার্বকে মডিফাই করে বা ভার্বের সাথে রিলেটেড ভার্বকে তথ্য দেয়, তাই হচ্ছে অ্যাডভার্ব। সো এটা হচ্ছে আংশিক একটা তথ্য অ্যাডভার্ব সম্পর্কে। আমরা একদম টোটাল কমপ্লিট যে তথ্যটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে অনেকেই মডিফাই কথাটা ইউজ করেন, আমরা মডিফাই কথাটা ইউজ করব না। আমরা করব কি, অ্যাডভার্ব হচ্ছে এমন একটা শব্দ, অ্যাডভার্ব বলতে আমরা এমন একটা ওয়ার্ডসকে বুঝবো কিংবা এমন কতগুলো ফ্রেজেসকে বুঝবো কিংবা এমন কতগুলো ক্লজকে বুঝবো। দেখুন ব্যাপারটা, এমন কিছু ওয়ার্ডস, এমন কিছু ফ্রেজেস কিংবা এমন কিছু ক্লজেস যারা কিনা, এমন কিছু ওয়ার্ডস, এমন কিছু ফ্রেজেস, এমন কিছু ক্লজেস যারা কিনা সম্পর্কযুক্ত কার সাথে সেটা আমরা দেখব। এই ওয়ার্ডস এবং ফ্রেজগুলো কার সাথে সম্পর্ক করেছে সেই ব্যাপারটা দেখব। এখন মডিফাই করে নাকি করে না, কাকে মডিফাই করলো সেটা আমরা পরে দেখব। আমরা জাস্ট কি করব, আমরা প্রথমত দেখব যে এই ওয়ার্ডস, ফ্রেজেস, ক্লজেসগুলো কার সাথে কানেকশন করেছে। যদি এই ওয়ার্ডস, এই ফ্রেজ কিংবা কোনো একটা ক্লজেস ভার্বের সাথে সম্পর্ক করে তাহলে সেটা অ্যাডভার্ব। সেটা মডিফাই করুক কিংবা না করুক, মডিফায়ার হিসাবে আপনাকে দেখার কোনো দরকার নেই। আপনি কি করবেন, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো একটা ওয়ার্ডস, কোনো একটা ফ্রেজেস, কোনো একটা ক্লজেস কার সাথে সম্পর্কযুক্ত সেটা আপনি আইডেন্টিফাই করবেন। যদি ভার্বের সাথে সম্পর্কযুক্ত হয় তাহলে সেটা অ্যাডভার্ব, যদি অ্যাজেক্টিভের সাথে সম্পর্ক করে সেটাও অ্যাডভার্ব। দেখুন আমরা কিন্তু প্রাথমিক সংজ্ঞায় বলেছিলাম ভার্বকে মডিফাই করে। সো প্রাথমিক সংজ্ঞাটা হচ্ছে আংশিক, আমরা একটু বিস্তারিত সংজ্ঞাটা একটু দেখব। কোনো একটা ওয়ার্ডস, কোনো একটা ফ্রেজ কিংবা কোনো একটা ক্লজকে অ্যাডভার্ব বলতে গেলে দেখতে হবে যে সেই ওয়ার্ডস, সেই ফ্রেজ, সেই ক্লজটি ভার্বের সাথে সম্পর্কযুক্ত আছে কিনা, অথবা কোনো একটা অ্যাজেক্টিভের সাথে সম্পর্কযুক্ত আছে কিনা। এখানেই থামবে না, দেখতে হবে যে সেটা কোনো প্রেপোজিশনের সাথে সম্পর্কযুক্ত আছে কিনা, দেখতে হবে যে সেটা কোনো কনজাংশনের সাথে সম্পর্কযুক্ত আছে কিনা, দেখতে হবে সেটা কোনো অন্য একটা ক্লজ কিংবা কোনো সেন্টেন্সের সাথে কানেকশন আছে কিনা।
বা সম্পর্কযুক্ত আছে কি না। তাহলে দেখুন আমাদের সংজ্ঞাটা কিন্তু একটু ডিটেলস হয়ে গেছে, অর্থাৎ অ্যাডভার্ব ফ্রেজ কিংবা কোনো একটা শব্দ অ্যাডভার্ব হওয়ার জন্য দেখতে হবে যে তারা কার সাথে কানেকশন আছে, ভার্বের সাথে, ক্লজের সাথে, সেন্টেন্সের সাথে, অ্যাডজেক্টিভের সাথে, প্রেপোজিশনের সাথে, কনজাংশনের সাথে। এই সব বিষয়ের সাথে যদি কানেক্টেড থাকে তাহলে তাদেরকে আমরা অ্যাডভার্ব বলে সংজ্ঞায়িত করব। ঠিক আছে, এক কথায় আমরা যদি সার্বিকভাবে বলি, সার্বিকভাবে বললে কথাটা কনসেপ্টটা ঠিক এরকম যে নাউন এবং প্রোনাউন ব্যতীত বাকি পার্টস অফ স্পিচের বাকি যে অংশগুলো আছে, বাকি যে টপিকসগুলো আছে তাদের সাথে কানেক্টেড হলে সেগুলোকে আমরা অ্যাডভার্ব বলবো। শুধু নাউন এবং প্রোনাউনের সাথে কানেক্টেড হলে কি বলবো? শুধু নাউন এবং প্রোনাউনের সাথে যদি কোনো ওয়ার্ডস, কোনো ফ্রেজ, কোনো ক্লজ কানেকশন হয় তাহলে সেটাকে আমরা বলবো অ্যাজেক্টিভ। আমরা অ্যাজেক্টিভ আলোচনা করব ফোর্থ ফেজে। ঠিক আছে, আমরা এখন আলোচনা করতেছি অ্যাডভার্ব থার্ড ফেজে। এই ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আমরা আজকের ক্লাসে অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব এবং অ্যাডভার্বের সংজ্ঞা হচ্ছে কোনো ওয়ার্ডস, ফ্রেজ কিংবা কোনো একটা ক্লজ যদি কোনো ভার্বের সাথে কানেকশন রক্ষা করে, কোনো ক্লজ বা সেন্টেন্সের সাথে সম্পর্কযুক্ত হয়, কোনো অ্যাজেক্টিভের সাথে কানেকশন করে, কোনো প্রেপোজিশনের সাথে কানেকশন করে, কোনো কনজাংশনের সাথে কানেকশন করে, কিংবা এক কথায় নাউন এবং প্রোনাউন ব্যতীত বাকি সকল পার্টস অফ স্পিচের সাথে যদি সম্পর্কযুক্ত হয় কোনো একটা ওয়ার্ডস, ফ্রেজ কিংবা ক্লজ, তাহলে সেগুলোকে আমরা চোখ বন্ধ করে অ্যাডভার্ব বলে দেব। সেটা মডিফাই করে কিনা সেটার মানে ওই প্রাচীনকালের সংজ্ঞায় যাওয়ার দরকার নেই, আপনি দেখবেন সম্পর্ক আছে কিনা। যদি সম্পর্ক থাকে তাহলে সেটা কি, সেটাই হচ্ছে আপনার একটা অ্যাডভার্ব। ঠিক আছে, ওকে। সো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। একজন জিজ্ঞাসা করেছেন আমি সুস্থ হয়েছি কিনা। হ্যাঁ, অনেকটাই সুস্থতার দিকে। তো যাই হোক, দেখুন আমরা এখন প্রত্যেকটা বিষয় নিয়ে একটু আপনাদের উদাহরণ সহকারে একটু ব্যাখ্যা করার দরকার আছে, আমরা একটু করি। যেমন দেখুন অ্যাডভার্ব মডিফাইং ভার্ব, কোনো একটা ভার্বকে মডিফাই করে কিনা সেটা আমরা বোঝার জন্য। যেমন অ্যালেক্স ওয়াজ রানিং স্লোলি, অ্যালেক্স ওয়াজ রানিং স্লোলি। এখন দেখুন এই যে স্লোলি শব্দটা ব্যবহৃত হয়েছে, এই স্লোলি শব্দটা কাকে মডিফাই করতেছে বা কার সাথে সম্পর্কযুক্ত? অ্যালেক্স ওয়াজ রানিং স্লোলি মানে দৌড়াচ্ছে স্লোলি, তার মানে এই স্লোলি শব্দটা কার সাথে কানেক্টেড, স্লোলি শব্দটা কার জন্য এখানে বসেছে। আপনি মডিফাই করে কিনা এটা ধারণা করার দরকার নেই, আপনি জাস্ট দেখবেন যে এই শব্দটা কার সাথে কানেক্টেড। অ্যালেক্সের সাথে কানেক্টেড না, দৌড়ের সাথে কানেক্টেড, কারণ দৌড় কীরকম? স্লোলি। সো ভার্বকে মডিফাই করে। অ্যাজেক্টিভকে মডিফাই করে কীভাবে? দ্য স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এখানে ইন্টারেস্টিং হচ্ছে একটা অ্যাজেক্টিভ, খুবই মজার, খুবই আরামপ্রদ, খুবই শুনতে খুবই ভালো লাগে, এরকম কিছুকে আমরা কী বলি? ইন্টারেস্টিং বলি। ইন্টারেস্টিং হচ্ছে দোষগুণ অবস্থা বোঝায়, যে কারণে আমরা এটাকে অ্যাজেক্টিভ বলি। এখন এই অ্যাজেক্টিভকে মডিফাই করতেছে ভেরি, ভেরি ইন্টারেস্টিং। তো অ্যাজেক্টিভকে মডিফাই করতেছে বলবেন, নাকি বলবেন যে এই ইন্টারেস্টিংয়ের সাথে কানেকশন হচ্ছে ভেরির? ভেরি কিন্তু ওয়াজের সাথে কানেকশন করে নাই, ভেরি কিন্তু স্টোরির সাথে কানেকশন করে নাই, ভেরি কানেকশন করেছে এই ইন্টারেস্টিংয়ের সাথে। ইন্টারেস্টিং শব্দটা যেহেতু অ্যাজেক্টিভ, তার মানে এটা কী হবে? অ্যাডভার্ব। আমরা বলছিলাম অ্যাজেক্টিভের সাথে কানেক্টেড হলে অ্যাডভার্ব হয়। তারপর দেখুন অ্যাডভার্ব, আরেকটা জিনিস আমি মানে মনে ছিল না হয়তো, অ্যাডভার্ব আরেকটা কার সাথে কানেকশন করতে পারে? অ্যাডভার্বের সাথে কানেকশন করতে পারে। এই ব্যাপারটা আমি বলতে ভুলে গেছি। এখানে দেখুন অ্যাডভার্ব কানেকশন করবে কার সাথে? স্বয়ং অ্যাডভার্বের সাথেও কি করে? কানেকশন করে। সো স্বয়ং অ্যাডভার্বের সাথে কানেকশন করলেও সেটা কি? অ্যাডভার্ব। মানে বাকি সকল পার্টস অফ স্পিচ বলেছিলাম সেখানে সে নিজের সাথে নিজে যদি সম্পর্ক করে তাহলেও সে কি? অ্যাডভার্ব। ওকে, তো নিজের সাথে নিজে কীভাবে সম্পর্ক করে দেখুন, জ্যান ইজ রিডিং সো কুইকলি, এখানে কুইকলি হচ্ছে একটা অ্যাডভার্ব। কীভাবে পড়ে? কুইকলি পড়ে, খুবই দ্রুত পড়ে। কুইকলি অ্যাডভার্ব হয়েছে আপনার ভার্বের সাথে কানেকশন থাকার কারণে। খেয়াল করুন, রিডিংয়ের সাথে সম্পর্ক হচ্ছে কুইকলির। সো পড়াশোনা করে কীরকম? কুইকলি, খুবই দ্রুত। এখন এই কুইকলিকে মডিফাই করে কিংবা কুইকলি কার সাথে কানেকশন করেছে? আরেকটা বিষয়ের সাথে কানেকশন করেছে, সেটা হচ্ছে সো কুইকলি মানে অনেক দ্রুত। এখানে সো শব্দটা এই অ্যাডভার্বের সাথে কানেকশন করার কারণে এটাকে আপনি কি বলবেন? অ্যাডভার্ব বলবেন।
সো এটাও একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব মডিফাইস অ্যানাদার অ্যাডভার্ব, এভাবে ভাবতে পারেন, অথবা ভাবতে পারেন আপনি এই অ্যাডভার্বের সাথে কানেকশন আছে যার, সেই হচ্ছে কি অ্যাডভার্ব। অ্যাডভার্বের সাথে কানেকশন আছে এই অ্যাডভার্বের, সে কারণে এটা অ্যাডভার্ব। আবার এই রিডিং ভার্বের সাথে কানেকশন আছে এই শব্দটার, এই কারণে এটা কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব মডিফাইং প্র্যাপোজিশনাল ফ্রেজ, কোনো একটা প্র্যাপোজিশনাল ফ্রেজকেও কী করে অ্যাডভার্ব মডিফাই করে। যেমন দেখুন, দ্য ড্রোন হোভার্ড এক্স্যাক্টলি ওভার হিজ হ্যাড। ওভার হিজ হ্যাড, এই ফ্রেজটা হচ্ছে প্র্যাপোজিশন দিয়ে শুরু হওয়া, এটা একটা প্র্যাপোজিশনাল ফ্রেজ। দ্য ড্রোন হোভার্ড এক্স্যাক্টলি ওভার হিজ হ্যাড। ওভার হিজ হ্যাড, তার মাথার উপর দিয়ে। এখন এক্স্যাক্টলি শব্দটা কার সাথে কানেকশন? মাথার উপর, একেবারে মাথার উপর দিয়ে, এক্স্যাক্টলি ওভার হিজ হ্যাড। তার মানে এই এক্স্যাক্টলি শব্দটা এই ওভার হিজ হ্যাডের সাথে কানেকশন করেছে, যে কারণে এটাকে আমরা অ্যাডভার্ব বলবো। সো আশা করি আপনারা অ্যাডভার্বের ব্যাপারটা কিভাবে কানেকশন থাকার ফলে আমরা এটাকে অ্যাডভার্ব বলি, সেই ব্যাপারটা দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে। বা আমরা আগে সাধারণত শিখতাম যে অ্যাডভার্ব মানে হচ্ছে ভার্বকে মডিফাই করবে, এই এর বাইরে আরও অনেক কিছু আছে, সেগুলো একটু আলোচনা করেছে, আশা করি বুঝতে পেরেছেন। এগুলো একদম বেসিক লেভেলের পড়া। হি ইজ ডেড এগেনস্ট দিস ডিসিশন। দেখুন, এগেনস্ট হচ্ছে একটা প্রেপোজিশন, এই প্রেপোজিশনের পূর্বে ড্যাড বসেছে। ড্যাড মানে কি ঘোর বিরোধী, বিরোধীর আগে ড্যাড শব্দটা ব্যবহৃত হয়েছে। তারপর দেখুন, অ্যাডভার্ব মডিফাইং কনজাংশন, কোনো একটা কনজাংশনকে অ্যাডভার্ব কীভাবে মডিফাই করে। শি লাইকস হিম সিম্পলি বিকজ। এখন দেখুন, এই যে বিকজ শব্দটা হচ্ছে কনজাংশন, এবং এই কনজাংশন দিয়ে একটা সেন্টেন্স হয়েছে। কনজাংশন দিয়ে একটা সেন্টেন্স এখানে দেখানো হয়েছে সে, যে বিকজ হি ইজ নট প্রিটেনশিয়াস। ওকে, সো এখানে খেয়াল করুন, বিকজ হি ইজ নট প্রিটেনশিয়াসের আগে বিকজ হচ্ছে একটা কনজাংশন, এবং এই কনজাংশনটার সাথে কানেকশন হচ্ছে সিম্পলির, অন্য কোনো কিছুর না। দেখুন, সিম্পলি বিকজ, কেবল এই কারণে, সিম্পলি বিকজ। আবার দেখুন এখানে অনলি ওয়েন, তাহলে অনলি কি এখানে অ্যাডভার্ব, সিম্পলি এখানে কি অ্যাডভার্ব, কারণ এটা একটা কনজাংশনের সাথে কানেক্টেড। অনলি ওয়েন, সিম্পলি বিকজ, এগুলো। এরপর দেখুন, অ্যাডভার্ব মডিফাইং ক্লজ সেন্টেন্স। অ্যাডভার্ব মডিফাই করে কোনো একটা ক্লজকে কিংবা কোনো একটা সেন্টেন্সকে আমরা বলছিলাম। সো এই ক্ষেত্রে দেখুন, আনফর্চুনেটলি, এই আনফর্চুনেটলি শব্দটা কোনো একটা একক শব্দের সাথে এখানে কানেক্টেড না। এই আনফর্চুনেটলি শব্দটা পুরো একটা ক্লজের সাথে, এই যে এখানে একটা ক্লজ দেখতে পাচ্ছেন, সেন্টেন্স দেখতে পাচ্ছেন, নো ওয়ান ওয়াজ দেয়ার টু হেল্প দ্যাম, তাদেরকে সাহায্য করার কেউ ছিল না এখানে। আনফর্চুনেটলি, এই শব্দটা পুরো ক্লজটার উপর প্রভাবিত, পুরো ক্লজটার সাথে সম্পর্কযুক্ত, যে কারণে এই আনফর্চুনেটলিকে আমরা অ্যাডভার্ব বলছি, এবং এটিকে বলা হয় সেন্টেন্স অ্যাডভার্ব। কেন? কারণ এটা সেন্টেন্সকে মডিফাই করে, পুরো সেন্টেন্সকে মডিফাই করে, এই কারণে এটাকে আনফর্চুনেটলি নো ওয়ান ওয়াজ দেয়ার টু হেল্প দ্যাম। দেখুন, এই অ্যাডভার্ব টেস্ট যদি পরীক্ষা আসে, পার্টস অফ স্পিচের এই পরীক্ষা যদি আসে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা একটা অ্যাডভার্ব, এটাকে আপনার বুঝতে হবে। কাম হোয়াট মে, এটাও একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যা কিছু ঘটুক না কেন। আই উইল গো টু দ্য কনসার্ট, আমি কনসার্টে যাব। সো এই বিষয়গুলোকে বলা হয় সেন্টেন্স অ্যাডভার্ব। এরা মূলত সেন্টেন্সের শুরুতে বসে থাকে এবং এইভাবে কমা দিয়ে সেপারেট করা থাকে। ঠিক আছে, এগুলো সেন্টেন্সকে মডিফাই করে, কোনো একক শব্দ, কোনো ভার্ব, কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করে না, পুরো সেন্টেন্সের হয়ে এরা কাজ করে। ওকে, সো এই ব্যাপারগুলো আশা করি আমি বুঝাতে পেরেছি, যে মোটামুটি এখানে বোঝানোর চেষ্টা করেছি যে অ্যাডভার্ব আসলে কাকে বলে এবং অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে থাকে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, যে অ্যাডভার্বগুলো আমরা এখানে দেখেছি, সেই অ্যাডভার্ব চেনার বিষয়গুলো বুঝেছি, যে অ্যাডভার্বগুলো কোথায় কোথায় থাকতে পারে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডভার্বের প্রকারভেদ দেখব, যে অ্যাডভার্ব কত রকমের হতে পারে। তো খেয়াল করুন, অ্যাডভার্ব বিভিন্ন রকমের হতে পারে। প্রথমত আমরা অ্যাডভার্বকে ক্যাটাগরাইজ করেছি সিম্পল অ্যাডভার্ব।
সিম্পল অ্যাডভার্ব কি? সিম্পল অ্যাডভার্ব হচ্ছে সিম্পলি একটা ওয়ার্ড জন্মগতভাবেই অ্যাডভার্ব। সিম্পলি একটা ওয়ার্ড যদি অ্যাডভার্বের মতো কাজ করে তাহলে সেটা অ্যাডভার্ব। সিম্পলি আবার কোনটা? যেমন ধরেন কুইকলি একটাই শব্দ এবং কি এটা অ্যাডভার্ব, এই কারণে এটাকে আমরা সিম্পল অ্যাডভার্ব বলি। এরপর আমরা আসি দুই হচ্ছে আমরা একদম ফার্স্ট ফেজে পড়ে আসছি, মনে আছে কিনা দেখুন, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কোনটা? যে অ্যাডভার্ব দিয়ে আমরা কোশ্চেন করি, প্রশ্ন করার জন্য আমরা ব্যবহার করি, সেগুলো হচ্ছে আপনার ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। যেমন ধরেন বললাম ওয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করো। তাহলে কাকে? ওয়ার শব্দটা কার সাথে সম্পর্কযুক্ত? বাস করার সাথে। কোথায় বাস করো ভার্বের সাথে সম্পর্ক হওয়া, এটা একটা অ্যাডভার্ব, এবং একই সাথে কোশ্চেন করার কারণে এটা একটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ওকে, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আরও আছে, যেমন ওয়েন, ওয়াই, হাউ, এগুলো। এখন আমরা আসি যে 3 নাম্বার ক্যাটাগরির অ্যাডভার্বটির নাম হচ্ছে, যেটা আমরা ফার্স্ট ফেজে পড়ে আসছি, মনে আছে কিনা দেখুন, রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব কীভাবে? রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে ওই যে রিলেটিভ ক্লজ মেকিং করে সেটা। যেমন বললাম দিস ইজ দি হাউস, এটা হচ্ছে দিস ইজ দ্য হাউস ওয়ার আই লিভ। এখানে দেখুন দি হাউস হচ্ছে আপনার একটা অ্যান্টিসিডেন্ট, আর ওয়ার হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। এই অ্যান্টিসিডেন্টকে ধরার কারণে এই ওয়ার থেকে শুরু করে যে ক্লজটা আমরা মেকিং করেছি এখানে, এই ক্লজটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। মনে আছে কিনা দেখুন, রিলেটিভ অ্যাডভার্ব এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব টপিকসগুলো আমরা ফার্স্ট ফেজে পড়ে এসেছি। যাদের মনে নেই তারা 1-এর F ক্লাস দেখবেন, 1-এর F ক্লাস দেখে আসবেন, তাহলে এটা ক্লিয়ার হবেন। এই দুইটা টপিকস আমরা ফার্স্ট ফেজে পড়ে এসেছি। 4 নাম্বার যে ক্যাটাগরিটা, সেটাকে বলা হয় সেন্টেন্স অ্যাডভার্ব, যেটা এই মাত্র আমরা আলোচনা করেছি। সেন্টেন্স অ্যাডভার্ব কোনটা? ক্লাসে যারা মনোযোগী আছেন তারা ভালো করে দেখুন, ঠিক আছে? সেন্টেন্স অ্যাডভার্ব বারবার আমরা আলোচনা করব না একটা টপিক, সেন্টেন্স অ্যাডভার্ব এখানে শেষ করে দিব, তাহলে সামনেও টপিকস আছে, সেখানে আমরা বেশি আলোচনা করব না। যেমন ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আমরা অলরেডি পড়িয়ে ফেলেছি, যে কারণে এখানে আলোচনা করব না। রিলেটিভ অ্যাডভার্ব আগেই পড়ে ফেলেছি, যে কারণে এটা রিপিট করব না। সেন্টেন্স অ্যাডভার্ব এই মাত্র আমরা বলেছি যে সেন্টেন্স অ্যাডভার্বগুলো কী করে? সেন্টেন্সকে মডিফাই করে। যেমন কিছুক্ষণ আগে বলেছিলাম আনফরচুনেটলি একটা শব্দ আমরা ইউজ করেছি, আনফরচুনেটলি আই ফেইল্ড, আমি ব্যর্থ হয়েছিলাম। এখানে আনফরচুনেটলি আই ফেইল্ড, আমি ব্যর্থ হয়েছিলাম, পুরো ক্লজকে মডিফাই করেছে। এবং মনে রাখবেন সেন্টেন্স অ্যাডভার্বগুলোকে ডিটেইলস করে এক্সপান্ডেড রূপে লেখা যায়। কিভাবে লিখতে পারবেন? ইট ইজ আনফরচুনেট দ্যাট, এইভাবে আপনি একটা ইট সহযোগে আনফরচুনেটলিকে এক্সপান্ড করে লিখতে পারবেন। ইট ইজ আনফরচুনেট দ্যাট, তারপর আপনি বলবেন কি? দ্যাট আই ফেইল্ড। আপনি এইভাবেও লিখতে পারবেন। আবার চাইলে ইট ইজ আনফরচুনেট দ্যাট এই পুরো ক্লজটাকে সংক্ষেপে শুধু আনফরচুনেটলি একটা সেন্টেন্স অ্যাডভার্ব দিয়ে রিপ্লেস করে লিখতে পারবেন। লেখার দুটি স্টাইল, তবে এটাকে স্মার্ট স্টাইল ধরা হয়, বুঝতে পেরেছেন? সংক্ষেপের যে ব্যাপারটা করা হয় সেটাকে স্মার্ট, সেটা আধুনিক। আপনি এটাও লিখতে পারবেন, সমস্যা নেই। তো সেন্টেন্স অ্যাডভার্ব ব্যাপারটা আশা করি বুঝে গেছেন। এখন যে অ্যাডভার্বের আলোচনা করব সেটাকে বলা হয় কনজাংটিভ অ্যাডভার্ব। দেখুন 5 নাম্বার ক্যাটাগরি, এটাকে বলা হয় কনজাংটিভ অ্যাডভার্ব, খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাডভার্ব। দেখুন এগুলো কিন্তু আমাদের সামনের টপিকস আছে, ক্লিয়ার টপিকস,
মানে ডিটেইলসে আলোচনা করা হবে এরকম আলোচনা আছে। আমরা এখানে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। কনজাংটিভ অ্যাডভার্ব কোনটা? কনজাংটিভ অ্যাডভার্ব হচ্ছে কনজাংশনের মতো কাজ করে। কিসের মতো? দেখুন, কনজাংটিভ কোথা থেকে আসছে? কনজাংশন থেকে আসছে। সো কনজাংটিভ অ্যাডভার্ব কনজাংশনের মতো কাজ করে, কিন্তু কনজাংশন না। কাজ করে কনজাংশনের মতো কিন্তু কনজাংশন না, এটাকে কনজাংটিভ অ্যাডভার্ব বলা হয়। কেন এরকম নামকরণ করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন। কনজাংটিভ অ্যাডভার্ব দুটি থটের সাথে, দুটি আলাদা আলাদা বাক্য, দুটি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে কানেকশন করে। দুটি স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন বাক্য, খেয়াল করেন, দুটি স্বাধীন বাক্য মানে হচ্ছে কি, আর পরাধীন বাক্য মানে কি, এগুলো বুঝেন আশা করি। আমরা এগুলো সেকেন্ড ফেজে 2-এর ডি এর পার্ট 1-এ আলোচনা করেছি। স্বাধীন বাক্য, পরাধীন বাক্য মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং কি ডিপেন্ডেন্ট ক্লজ। দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে কানেকশন করে কারা? কানেকশন করে কম্পাউন্ড সেন্টেন্স। আর দুটি, একটি স্বাধীন একটি পরাধীন করে কারা? কমপ্লেক্স। এগুলো আমরা আগে থেকে জানি। দুটি স্বাধীন বাক্যের সাথে কানেকশন করে কম্পাউন্ড সেন্টেন্স। এই কারণে কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংটিভ অ্যাডভার্ব ব্যবহৃত হয়। কনজাংটিভ অ্যাডভার্ব দুটি আলাদা আলাদা স্বাধীন বাক্যের সাথে সম্পর্ক ঘটায়, থটের সম্পর্ক ঘটায়। থট মানে ভাবনা চিন্তার মিল আছে, এরকম ক্ষেত্রে আমরা কনজাংটিভ অ্যাডভার্ব ব্যবহার করে থাকি। ওকে, আমরা কনজাংটিভ অ্যাডভার্ব নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। তো আমরা এখন যে ব্যাপারটা এসেছি সেটা হচ্ছে যে আমরা অ্যাডভার্বকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছি। 5টা ক্যাটাগরিতে অ্যাডভার্বকে ভাগ করেছি: সিম্পল, ইন্টারোগেটিভ, রিলেটিভ, সেন্টেন্স অ্যাডভার্ব, কনজাংটিভ অ্যাডভার্ব। সিম্পল অ্যাডভার্বকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি। আমরা এবার যে ভাগটা করব সেটা হচ্ছে ধরনের উপর ডিপেন্ড করে অ্যাডভার্ব, গঠনের উপর ডিপেন্ড করে, কীরকম অবস্থায় অ্যাডভার্ব পাওয়া যায় পৃথিবীতে, কীরকম অবস্থায় অ্যাডভার্বের চেহারা থাকে, চেহারাগুলো কীরকম থাকে। ঠিক আছে? যেমন ধরেন, একটা অ্যাডভার্ব আপনি পাবেন যেটা জন্মগতভাবে অ্যাডভার্ব। জন্মগতভাবে অ্যাডভার্ব মানে কি? মানে এর সৃষ্টি হয়েছে অ্যাডভার্বের। তাহলে জন্মগতভাবে না, সেটা আবার কি? সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। দেখুন, এই দুইটা শব্দের মধ্যে আপনি পার্থক্য করতে পারেন, আবার না করে সবাইকে অ্যাডভার্ব বলেও ডাকতে পারেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু আমি একটু পার্থক্য করে দিচ্ছি। দেখুন, অ্যাডভার্ব হচ্ছে এমন একটা শব্দ যেটা জন্মগতভাবে অ্যাডভার্ব। যেমন ধরেন কুইকলি, এই শব্দটা আপনি যেখানেই ব্যবহার করেন এটা অ্যাডভার্ব, এবং শেষে অ্যালোয় আছে, এটাকে আমরা নর্মালি অ্যাডভার্ব হিসেবেই চিনি। ঠিক আছে? অ্যাডভার্বিয়াল তাহলে কোনটা? যেটা আসলে অ্যাডভার্ব জন্মগতভাবে না, কিন্তু ব্যবহার করছে, বা জন্মগতভাবে এক কিন্তু আচরণ বৈশিষ্ট্য ভিন্ন, অন্য ক্যাটাগরির। যেমন ধরেন আমি বললাম দি বুক অন দি টেবল ইজ মাইন। খেয়াল করুন, এখানে আমরা এই যে অন দি টেবল যে ফ্রেজটা আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে জন্মগতভাবে কি? জন্মগতভাবে এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, কারণ প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, এটা কিন্তু অ্যাডভার্বের উদাহরণ হচ্ছে না, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। আমরা এভাবে লিখি, দ্য বুক আই পুট দ্য বুক অন দ্য টেবল, এগুলো বাদ। এই পাশেরটা বাদ।
আই পুট দ্য বুক অন দ্য টেবল। এখন দেখুন এটা শুরু হয়েছে, হ্যাঁ ফারহাত ইশতিয়াক ভাই ঠিক ধরেছেন, অন দ্য টেবল, এটা কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজ, কিন্তু এই সেন্টেন্সে ফাংশন ইউনিটে অ্যাডভার্ব। তার মানে এটা জন্মগতভাবে অ্যাডভার্ব না, কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে ফাংশন ইউনিটে অ্যাডভার্বের, সেগুলোকে আমরা অ্যাডভার্বিয়াল বলি। ঠিক আছে, এখন আপনার ইচ্ছা, আপনি চাইলে সবাইকে অ্যাডভার্ব বলে সম্বোধন করতে পারেন, আবার যদি আপনি একটু চান যে না এটা এই অ্যাডভার্ব আর এই অ্যাডভার্ব তো এক না, এটা তো জন্মগতভাবে অ্যাডভার্ব আর এটা তো প্রেপোজিশনাল ফ্রেজ, এখানে ব্যবহৃত হচ্ছে অ্যাডভার্ব হিসেবে, তখন এটাকে আপনি অ্যাডভার্বিয়াল, আদর করে অ্যাডভার্বিয়াল বলতে পারেন। ঠিক আছে, সো এই ব্যাপারটা হচ্ছে অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়ালের মধ্যে পার্থক্য। এখন দেখুন অ্যাডভার্বিয়াল, আবার কি আছে, অ্যাডভার্ব ফ্রেজ আছে। অ্যাডভার্ব ফ্রেজ তাহলে কোনটা বলেন তো? অ্যাডভার্ব ফ্রেজ হবে আপনার, যেটাতে অ্যাডভার্ব ফ্রেজ হবে যে শব্দটার মধ্যে একটা অ্যাডভার্ব আছে এবং আরও কিছু শব্দ আছে। যেমন ধরেন কুইকলি শব্দের আগে একটা সো ব্যবহার করেছি, সো কুইকলি। এখন দুইটা মিলে এটা একটা ফ্রেজ হয়েছে, যে ফ্রেজের হেডওয়ার্ড হচ্ছে কুইকলি, যে কারণে এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। আমরা একদম ফার্স্ট ক্লাসে আপনাদের পড়িয়েছিলাম যে একটা ফ্রেজের হেডওয়ার্ড যেটা, সেটাই সেই ফ্রেজের সংজ্ঞায়িত করে। এখানে হেডওয়ার্ড কুইকলি, আর কুইকলিকে মডিফাই করতেছে সো, এই কারণে এটা পুরোটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। ঠিক আছে, তো এই ব্যাপারটাকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ বলবো, আর এটাকে আমরা কি বলবো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। কারণ কি, এটা জন্মগতভাবে অ্যাডভার্ব না, এটা আচরণগতভাবে এখানে অ্যাডভার্বের কাজ করছে, ফাংশন ইউনিটে কাজ করছে, যে কারণে এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। ওকে, সো আমরা এখানে কনসেপ্ট ক্লিয়ার করেছি অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল সম্পর্কিত। আশা করি আপনাদের কাছে এই ব্যাপারগুলো ক্লিয়ার, অর্থাৎ এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি প্রত্যেকটা ব্যাপারেই আপনি ক্লিয়ার হয়েছেন। এখন দেখুন আমরা অর্ডার অফ অ্যাডভার্বস শিখব। অর্ডার অফ অ্যাডভার্বস মানে কখনো কখনো কোনো একটা সেন্টেন্সের মধ্যে দেখা যায় যে একাধিক অ্যাডভার্ব, দুই বা ততোধিক অ্যাডভার্ব একটি সেন্টেন্সের মধ্যে বসে আছে, তখন আমরা যে সিরিয়ালটা মেনটেন করব সেটা হচ্ছে অ্যাডভার্বের ক্যাটাগরিসের উপর সিরিয়ালটা মেনটেন করব। সেই জন্য আমাদের একটা অ্যাডভার্বের ক্যাটাগরি শিখতে হবে, এবং এই অ্যাডভার্বের ক্যাটাগরিগুলো আমরা শুধু জানার জন্য শিখব, এগুলো পরীক্ষায় আসবে না। যেমন নাম্বার 1, অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার ক্যাটাগরির অ্যাডভার্ব, ম্যানার মানে কি, ধরন বোঝাবে, ধরন, বলন, চলন বোঝাবে, সেগুলোকে আমরা ম্যানার বলবো। 2, অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস কোনটা? যেগুলো আপনার স্থান বোঝায়, কোথায় প্রশ্নের উত্তর দেবে, সেগুলো হচ্ছে প্লেস। 3, অ্যাডভার্ব অফ টাইম। সময়, সময় বোঝাবে, সময় কি, কখন, সময় কখন বোঝাবে। 4 নাম্বার হচ্ছে অ্যাডভার্ব অফ, টাইমের আগে হবে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি, কতবার, কতবার, বার বোঝাবে, কত সংখ্যক বার। 5 হচ্ছে আপনার অ্যাডভার্ব অফ পারপাস, অর এটাকে অনেক সময় রিজনও বলা হয়, পারপাস অর রিজন। এই 5টি ক্যাটাগরির অ্যাডভার্ব আমরা মূলত বিভিন্ন তাদের মানে এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করে, কে কীরকম সেটার উপর ডিপেন্ড করে ম্যানার বলি, প্লেস বলি, ফ্রিকোয়েন্সি বলি, টাইম বলি, পারপাস বলি, রিজন বলি, এইভাবে আমরা বলে থাকি। সো খেয়াল করুন, এখন কোনো একটা সেন্টেন্সে যদি এই 5টা অ্যাডভার্বই
বহাল থাকে, মনে করেন এই 5টা অ্যাডভার্ব একটা সেন্টেন্সের মধ্যে বসে গেছে, তখন কাকে কার আগে বসাবো সেটার সিরিয়াল আপনি মেনটেন করবেন কীভাবে? এইভাবে, প্রথমে এটা, পরে এটা, পরে এটা, পরে এটা, পরে এটা, এই 5 ক্যাটাগরির প্রথমে বসাবেন, তাহলে এটা শুনতে ভালো লাগে। মানে ইংরেজদের ভাষায় প্রচলিত ব্যবহার, এটা কোনো গ্রামাটিক্যাল রুলস না, এই সিরিয়ালে মেনটেন করলে ব্যাপারটা সুন্দর লাগে, ব্যাপারটা ভালো লাগে। এই সিরিয়ালটা মনে রাখার জন্য এইভাবে মনে রাখতে পারেন, এমপি ফর টাইনি পারপাস, এমপি ফর টাইনি পারপাস। দেখুন, এম হচ্ছে ম্যানার, পি হচ্ছে প্লেস, এফে হচ্ছে ফ্রিকোয়েন্সি, টিতে হচ্ছে টাইম, পারপাসে হচ্ছে পারপাস। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে এই 5টি অ্যাডভার্ব কিংবা 2টা অ্যাডভার্ব কিংবা 3টা অ্যাডভার্ব যদি একসাথে বিচরণ করে, তাহলে আপনি এই সিরিয়াল মেনটেন করে প্রথমে ম্যানার, পরে প্লেস, পরে ফ্রিকোয়েন্সি, পরে টাইম, পরে পারপাস, এভাবে সাজাতে পারেন। দ্যাট ইজ দ্য সিস্টেম। মানে এটা সিস্টেম, এটা কিন্তু কোনো গ্রামাটিক্যাল রুলস না, আগে পিছে বসতে পারে। এটা হচ্ছে যে ইংরেজরা প্রচলন, তাদের ভাষার একটা প্রচলন আছে, ঠিক আছে? যেমন ধরেন আমরা একটা বাক্য এভাবে বলতে পারি, আমি ভাত খাই। এখন এটাকে কিন্তু আপনি এইভাবে বলতে পারেন বাংলাদেশে, খাই আমি ভাত। কোনটা প্রচলিত বলেন তো? খাই আমি ভাত বললেও কিন্তু বাক্যটা হচ্ছে, আমি ভাত খাই বললেও বাক্যটা হচ্ছে, কিন্তু এই সিরিয়ালে সাজালে ব্যাপারটা প্রচলিত এবং ব্যাপারটা কি শুনতে ভালো লাগে। আর এই সিরিয়ালে সাজালে ব্যাপারটা অপ্রচলিত। ঠিক ইংরেজদের দেশেও প্রচলিত অপ্রচলিত বলে একটা কাহিনী আছে, কিন্তু অ্যাডভার্বগুলোকে আপনি যত এলোমেলো করে লিখতে পারবেন, সমস্যা নাই, তবে সিরিয়ালটা মেনটেন করলে এটা প্রচলিত হয়, এটা সুন্দর হয়। এটা কোনো গ্রামাটিক্যাল রুলস না। ওকে, সো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সো ব্যাপারগুলো আশা করি বুঝতে পেরেছেন। বিমল পল ভাই একটা কোশ্চেন করেছেন। বিমল পল ভাই, এই কোশ্চেনের উত্তর কিন্তু আমরা ফার্স্ট ফেজেই দিয়ে দিয়েছি আপনাদেরকে। দেখুন, এটা হচ্ছে কি, এখানে আপনি বলেছেন দি ক্যাট, এটা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব হচ্ছে একটা নিষ্ক্রিয় ভার্ব। নিষ্ক্রিয় ভার্বকে কেউ মডিফাই করতে পারে না, সে নিজেই কি, তার কোনো অস্তিত্ব নাই, তাকে আপনি কি মডিফাই করবেন? তাকে আশ্রয় করে কোনো কিছু হয় না, ঠিক আছে? আন্ডার দ্য ব্যাড, এটা হচ্ছে কি, আন্ডার দ্য ক্যাট ইজ আন্ডার দ্য ব্যাড, মানে বিড়ালটি বিছানার নিচে আছে। এখানে এটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে? অনেকে প্রশ্ন করতে পারেন যে হ্যাঁ, এটা তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কারণ কি? কারণ প্রশ্ন করা হচ্ছে কোথায়। দেখুন, কোথায় প্রশ্ন করলেই যে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, এটা কিন্তু আমরা আগেই আপনাদেরকে এই কনসেপ্ট ভাঙিয়ে দিয়েছিলাম, মনে আছে কিনা? যেমন আমি যদি বলি দি বুক অন দি টেবল ইজ মাইন, টেবিলের উপর বইটি আমার। অন দি টেবল, এখানে অন দি টেবল তাহলে কি হবে? কোথায় প্রশ্নের উত্তর কিন্তু দিচ্ছে, তাহলে কি এটা অ্যাডভার্ব হবে? না। কোথায় প্রশ্নের উত্তর দেখতে হবে যে সেটা কার সাথে কানেকশন আছে। কানেকশন আছে কার সাথে? দি বুকের সাথে, মানে নাউনের সাথে। এই কারণে এটাকে কি বলবেন? অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে কোথায় প্রশ্ন থাকলেই যে সেটা অ্যাডভার্ব হবে, এই কনসেপ্ট ভুলে যান, ঠিক আছে? দ্য ক্যাট ইজ আন্ডার দ্য ব্যাড। এখন কোথায়, কোথায় প্রশ্নের উত্তর দিচ্ছে, কিন্তু আন্ডার দ্য ব্যাড সাথে সম্পর্ক কার সাথে? আন্ডার দ্য ব্যাডের সম্পর্ক হচ্ছে দি ক্যাটের। সম্পর্ক কার? দি ক্যাটের। আপনি বললে এটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারেন, কিন্তু এটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে না। কারণ কি? কারণ এটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব থাকলে এটাকে কি বলে? এটাকে বলে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটাকে কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট, এবং এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। আন্ডার হচ্ছে প্রেপোজিশন, এখানে এটাকে প্রেপোজিশনাল ফ্রেজ বলা হয়, ঠিক আছে? সো এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ না। ওকে, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ না, কিন্তু এটাকেও অ্যাডভার্বিয়াল ফ্রেজ বানানো যায়। যেমন এখানে ভার্ব দিলে, সক্রিয় ভার্ব দিলে, আপনি এটা নিষ্ক্রিয় ভার্ব দিয়েছেন, এই কারণে এটা অ্যাডভার্ব না। এই কারণে এটা ভার্বকে মডিফাই করতে পারছে না। ভার্বকে মডিফাই করবে, কাউকে আক্রান্ত করবে যদি সে জীবিত হয়। সে নিষ্ক্রিয় মরে আছে, তাকে কেউ আক্রান্ত করবে? তাকে আক্রান্ত করবে না, তাকে কেউ প্রভাবিত করবে না। ইজকে এখানে প্রভাবিত করে না, যে কারণে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ না। ওকে,
এখন দেখুন আমরা পিডিএফে অ্যাডভার্ব অফ ম্যানার বলতে কি বুঝি, হ্যাঁ, এগুলোর ডিটেলস আলোচনা করা হয়েছে। জাস্ট আপনার বোঝার জন্য, এগুলো কোনো পরীক্ষা আসবে না। ম্যানার কি, এগুলো কোন ধরনের অ্যাডভার্ব, ঠিক আছে, কিভাবে এগুলো আমি ফিল করব ম্যানার, ঠিক আছে, এই ধরনের অ্যাডভার্বগুলোকে আলোচনা করা হয়েছে। দেখুন একজন উদাহরণ দিয়েছেন, খুবই সুন্দর উদাহরণ দিয়েছেন যে তখন এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে যখন আপনি এইভাবে লিখেন। কিভাবে? এইভাবে যখন লিখবেন, এই যে এইভাবে যদি লিখেন যে দ্য ক্যাট স্লিপস আন্ডার দ্য বেড, দ্য ক্যাট স্লিপস, কোথায় ঘুমায়, তখন ভার্ব, একটা সক্রিয় ভার্ব, তখন এটার সাথে কানেকশন, ঠিক আছে, তখন এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আপনি বলতে পারবেন। সো একই জিনিস কখন অ্যাডভার্ব হবে, কখনো অ্যাডজেক্টিভ হবে, ব্যাপারগুলো আপনাকে ঘাঁটতে হবে, ব্যাপারগুলো আপনাকে ফিল করতে হবে। ওকে, সো এই পর্যন্ত আপনাদের কোনো কোশ্চেন আছে কি না? একজন কোশ্চেন করেছেন, হ্যাঁ, এটা হবে কি, এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, সো ব্যাপারগুলো অনেকে বলেছেন, বুঝতে পেরেছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা এখন কনজাংটিভ অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। তো বলছিলাম কনজাংটিভ অ্যাডভার্ব হচ্ছে দুটি সেন্টেন্সের মধ্যে কিংবা দুটি স্বাধীন বাক্যের মধ্যে কনজাংশনের মতো কাজ করে দুটি থটকে একসাথে অ্যাড করে। হ্যাঁ, ইস্তিয়াক ভাই যে প্রশ্ন করেছেন তার উত্তর হচ্ছে হ্যাঁ। ওকে, এখন দেখুন আমরা কনজাংটিভ অ্যাডভার্ব নিয়ে আলোচনা করতেছি। এখানে কনজাংটিভ অ্যাডভার্ব আমরা আগেই বলেছি যে এটা হচ্ছে কনজাংশনের মতো কাজ করে, বাট কনজাংশন না, এটাকে অ্যাডভার্ব বলা হয়। নাম দিয়েছি কনজাংটিভ অ্যাডভার্ব। দুটি থটকে একসাথে কানেক্ট করে, বাট এরা কি না আপনার ভিন্ন কোনো, মানে একক বাক্য না, দুটি স্বাধীন বাক্য হতে পারে, অথবা একটা কম্পাউন্ড সেন্টেন্সের দুটি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হতে পারে, অথবা আলাদা আলাদা দুটি বাক্যের সাথে সম্পর্ক ঘটাতে পারে। ঠিক আছে, এই ব্যাপারটা আপনাকে একটু ফিল করতে হবে। তো কনজাংটিভ অ্যাডভার্বের আমরা একটা উদাহরণ দিই, ব্যাপারটা তাহলে বুঝতে পারবেন।
তো খেয়াল করুন, আমরা একটা সেন্টেন্স এখানে দেখাচ্ছি। সেন্টেন্সটি হচ্ছে কি যে আই ওয়াক আপ ভেরি লেট দিস মর্নিং। আমি আজ সকালে খুব দেরি করে উঠি, ঘুম থেকে উঠি বা ঘুম ভাঙে আমার খুব দেরিতে। নেভারথলেস, তথাপি আই ওয়াজন্ট লেট টু স্কুল। আই ওয়াজন্ট লেট টু স্কুল, তথাপি আমার দেরি হয়নি। দেখুন এগুলো সবই অ্যাডভার্ব, কিন্তু অ্যাডভার্বের একটা টাইপস। এটাও একটা অ্যাডভার্ব, এবং আমরা দেখেছি সেন্টেন্স অ্যাডভার্বগুলো এরকম সামনে বসে, ঠিক না, কমা দিয়ে বসে। এটাও একটা অ্যাডভার্ব। তো একটাকে সেন্টেন্স অ্যাডভার্ব বলতেছি, আর একটাকে কি বলতেছি, কনজাংটিভ অ্যাডভার্ব বলতেছি। কারণ কি, কারণ এটা একটা ভিন্ন ধরনের আর কি। এই সবাই অ্যাডভার্ব, কেন ভিন্ন ধরনের? কারণ এটার সাথে আগের একটা কথা আছে, দেখুন আগের কথার সাথে এটা মিল আছে। নেভারথলেস কিন্তু শুধু শুধু বসে না, মানে আগে কোনো কথা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে এখানে আপনি এই কথাটা বলতেছেন। আই ওয়াক আপ ভেরি লেট দিস মর্নিং, এই কথাটার এই থটের সাথে মিল রেখে আপনি বলতেছেন নেভারথলেস, তথাপি আই ওয়াজন্ট লেট টু স্কুল। আমি কথাটাকে বুঝাতে পেরেছি? দেখুন, আই ওয়াক আপ ভেরি লেট দিস মর্নিং, কিন্তু আনফর্চুনেটলি আই ফেইল্ড, এটাও কিন্তু অ্যাডভার্ব। এটাকে আমরা সেন্টেন্স অ্যাডভার্ব নাম দিয়েছি, কারণ এটার সাথে আগে পিছে কিছুই ছিল না। আর এটার থটের সাথে, আগের সেন্টেন্সের থটের সাথে এই বাক্যের থটের মিল আছে, এই কারণে এটাকে আমরা বলি কনজাংটিভ অ্যাডভার্ব। কনজাংশনের কাজ কি, দুটি বাক্যকে একত্রে সংযুক্ত করা। কিন্তু এটা যেহেতু অ্যাডভার্ব, এটা কনজাংশন না, কিন্তু দুটি বাক্যের থটকে কি করতেছে, একসাথে কানেক্টেড করতেছে। দ্যাটস ওয়াই উই কল ইটস কনজাংটিভ অ্যাডভার্ব। এখন কনজাংটিভ অ্যাডভার্বকে লেখার অনেকগুলো নিয়ম আছে। যেমন ধরেন, আপনি প্রথমে বাক্যটা বললেন, তারপর আপনি কি ফুল স্টপ দিয়ে একটা কনজাংটিভ অ্যাডভার্ব নিয়ে আসলেন, ফুল স্টপ দিয়ে এভাবে লিখতে পারেন। আবার চাইলে আপনি, বলছিলাম কি যে কম্পাউন্ড সেন্টেন্স মেকিং করেও আপনি লিখতে পারবেন। কি কম্পাউন্ড সেন্টেন্স মেকিং করে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আনতে হবে, ঠিক না? এই ব্যাপারগুলো আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা বলছি যে এই বাক্যগুলোকে আপনি কয়েকটা ওয়েতে লিখতে পারবেন। প্রথম ওয়ে হচ্ছে ফুল স্টপ দিয়ে নতুন একটা সেন্টেন্স শুরু করা। দ্বিতীয় ওয়ে হচ্ছে আই woke up very late। দ্বিতীয় হয়েছে ফুল স্টপের পরিবর্তে সেমিকোলন ইউজ করা। কি এইরকম সেমিকোলন ইউজ করা, দেখুন সেমিকোলন ইউজ করে আপনি বলতে পারেন নেভারথলেস। এই ক্ষেত্রে আপনাকে স্মল লেটারে লিখতে হবে নেভারথলেস। নেভারথলেস আই ওয়াজন্ট লেট টু স্কুল। দেখুন এটা একটা রুলস, এটা একটা রুলস। আপনি চাইলে কোনো একটা বাক্য ফুল স্টপ দিয়ে লিখতে পারবেন কনজাংটিভ অ্যাডভার্ব, আবার চাইলে আপনি সেমিকোলন ইউজ করে সেপারেট করে লিখতে পারবেন সেমিকোলন। তাহলে দুইটা ওয়ে এখানে বললাম। কনজাংটিভ অ্যাডভার্বের কিছু মানে সীমিত কিছু কনজাংটিভ অ্যাডভার্ব আছে পিডিএফে। কাকে কাকে আপনি কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে লিখতে পারবেন দেখাবো। এবং আপনি কনজাংশন গুলিয়ে ফেলতেছেন ইস্তিয়াক ভাই। কনজাংশন আর কনজাংটিভ অ্যাডভার্ব এক না। কনজাংশন তো লিমিট, কনজাংশন তো কি সব কিছুই লিমিট। কনজাংশন কারা? কনজাংশন এজ, ওয়েন, ইফ, এরা হচ্ছে কনজাংশন। ইফ এগুলো হচ্ছে কনজাংশন। কনজাংশনের তো এগুলো লিমিটেড। আর অ্যাডভার্ব এগুলো হচ্ছে অ্যাডভার্ব, এগুলো কিন্তু কনজাংশন না। কনজাংশনের মতোই তারা কি করে, দুটি বাক্যকে অ্যাড করে, সে কারণে এটাকে কনজাংটিভ বলা হয়, কিন্তু কনজাংশন না। ঠিক আছে, নেভারথলেস কখনোই কনজাংশন না। নেভারথলেস, এখন এই নেভারথলেস দিয়ে বাক্য আপনি দুইভাবে লিখতে পারেন। একটা হচ্ছে ফুল স্টপ দিয়ে নতুন নতুন দুটি বাক্যকে অ্যাড করা, অথবা দুটি বাক্যের সাথে যেহেতু থটের মিল আছে এই কারণে সেমিকোলন ইউজ করা। সেমিকোলন ইউজ করা এটা
অথবা বলছিলাম যে আপনি কি করতে পারবেন, বাক্যে কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে পারবেন। যেমন ধরেন বললাম আই ওক আপ ডট ডট, তারপর আপনি কি করবেন, কোনো একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আনবেন অ্যান্ড। কোঅর্ডিনেটিং কনজাংশন আনলে আর সেমিকোলন দিতে পারবেন না, ঠিক আছে, মনে রাখবেন। কোঅর্ডিনেটিং কনজাংশন আনলে কোনো সেমিকোলন দিতে পারবেন না। এখানে সেমিকোলন কোঅর্ডিনেটিং কনজাংশনের মতো কাজ করে, কথা বুঝছেন। আই ওক আপ ভেরি লেট, নেভারথলেস আই ওয়াজন্ট লেট। এই বাক্যটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি কি, কোঅর্ডিনেটিং কনজাংশনের পরিবর্তে আমরা সেমিকোলন ব্যবহার করেছি। আবার আপনি চাইলে কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করতে পারেন, কিন্তু তখন আবার সেমিকোলন ইউজ করতে পারবেন না, একসাথে দুইটা না। ওকে, সো আই ওক আপ অ্যান্ড nevertheless I wasn't late. অ্যান্ড দিয়ে কানেকশন করতে পারেন অথবা আপনি সেমিকোলন দিয়ে কানেকশন করতে পারেন। কয়টা ওয়ে বললাম? 3টা ওয়ে। এখন খেয়াল করুন, এখানে যে 3টা ওয়ে দিয়েছি, সেই 3টা ওয়ের মধ্যে সাধারণ বা কমন কিছু বিষয় দেখা যাচ্ছে। সেটা হচ্ছে কি, কমন বিষয়টা হচ্ছে কি, ভালো করে খেয়াল করেন। কমন বিষয়টা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্বটা সেন্টেন্সের শুরুতে বসেছে এবং কমা দিয়ে সেপারেট করা আছে। দেখুন, শুরুতে বসেছে, কমা দিয়ে সেপারেট করা আছে, শুরুতে বসেছে, কমা দিয়ে সেপারেট করা আছে। এখন সবসময় যে শুরুতেই বসবে এরকম না, ঠিক আছে। তাহলে এগুলোর একটা ব্যতিক্রম রুলসে আমরা আসছি এখন, যে শুধুই যে শুরুতে বসবে এবং কমা দিয়ে সেপারেট থাকবে এরকম না। কিছু কিছু যেটা বড় ধরনের অ্যাডভার্ব, মানে বেশি সিলেবলের যে অ্যাডভার্বগুলো আছে সেগুলোকে আপনি কমা দিয়ে সেপারেট করতে পারবেন। কিন্তু এই দুটা রুলসেরও বিরুদ্ধে যাবে। স্ববিরোধী রুলস হচ্ছে কি, যে শুধু শুরুতেই না, মাঝেও বসতে পারে, মিডলেও বসতে পারে। কোথায় বসতে পারে? মিডলেও বসতে পারে, মিডল। এবং কমাও দরকার প্রয়োজন না পড়তে পারে, যদি ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা যায়। নো কমা এবং নো অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, ঠিক আছে। সেন্টেন্সের শুরুতেই বসবে এরকম না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কমন রুলসটা হচ্ছে এটা, ফুল স্টপ, সেমিকোলন অথবা কোনো একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, এই। এবং পরবর্তী বাক্যের শুরুতেই কমা দিয়ে সেপারেট, শুরুতেই কমা দিয়ে সেপারেট, এটা হচ্ছে একদম 95% সেন্টেন্সের ক্ষেত্রে এইভাবে লিখবেন। কিছু কিছু আছে যেগুলো আপনার মিডলেও বসতে পারে, আবার কি নো কমা, ঠিক আছে, বসতে পারে। এখন এই ক্ষেত্রে কমা দিলে যে ভুল হয়ে যাবে, মিডলে না রাখলে যে ভুল হয়ে যাবে, এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এটা হচ্ছে ওই প্রচলিত অপ্রচলিত লেখার স্টাইল, ঠিক আছে। সো এখানে যে না দিলে ভুল হবে এরকম না, এখানে কমাটা গুরুত্বপূর্ণ না যে এখানে না দিলে ভুল হয়ে যাবে, ঠিক আছে। তবে কিছু কিছু বড় টাইপের, যেমন ধরেন এই যে নেভারথলেস, এটা বড় একটা ওয়ার্ড, কনজিকুয়েন্টলি এটা বড় একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলোকে কমা দিয়ে সেপারেট করে দিলে ভালো হয়। এখন বলছিলাম যে আমরা মাঝে বসতে পারে, তো এরকম একটা উদাহরণ দিই আমরা, মাঝে বসতে পারে এবং কমা ছাড়া বসতে পারে। এটা দেখুন, সুসান লিভড অ্যালোন। সুসান একা একা বসবাস করতো বা একাকী বসবাস করতেন, একাই থাকতেন। ফুল স্টপ দিলাম, দেওয়ার পর বললাম শি ওয়াজ ইনডিড। এই ইনডিড একটা কনজাংটিভ অ্যাডভার্ব এবং এই অ্যাডভার্বটা শুরুতে না বসিয়ে আমরা কী করেছি, মাঝখানে নিয়ে আসছি। শি ওয়াজ ইনডিড, বিশেষ করে এই ইনডিড অ্যাডভার্বটা কমা ছাড়া বসে। শি ওয়াজ ইনডিড শকড ওয়েন শি স্পটেড আ শ্যাডো ফিগার ইন দ্য কর্নার অফ দ্য রুম। আবার দেখুন, রাজু ওয়াজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস, ফুল স্টপ, হি ওয়াজ দেয়ার ফর রিওয়ার্ডেড। দেয়ার ফর অ্যাডভার্বটাও আপনি কী করতে পারেন, কমা ছাড়া ব্যবহার করতে পারেন এবং মাঝে। হি ওয়াজ দেয়ার ফর রিওয়ার্ডেড, হি ওয়াজ দেয়ার ফর রিওয়ার্ডেড। ওকে, সো এই কিছু অ্যাডভার্ব যেগুলো আপনার কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে বসে,
খেয়াল করুন, সেন্টেন্সে আপনাকে কখনোই পরীক্ষায় কখনো বলবেন না কোনটা কনজাংটিভ অ্যাডভার্ব, পরীক্ষায় আসবে কোনটা অ্যাডভার্ব। কথা বুঝছেন? আপনি জাস্ট লেখার ক্ষেত্রে, লেখার স্টাইলের ক্ষেত্রে আপনার কোনটা কনজাংটিভ অ্যাডভার্ব, কোনটা সেন্টেন্স অ্যাডভার্ব, এগুলো জানা উচিত। ওকে, সো আমরা এখানে কতগুলো লিস্ট দিয়েছি, যারা কনজাংটিভ অ্যাডভার্ব খুঁজে পান না, কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন এইরকম যেসব ওয়ার্ড আছে সেগুলোর সকল লিস্ট সেখানে দেওয়া আছে এবং বাংলাও করা আছে। এই লিস্টটা একটু পড়বেন। দেখুন এখানে অসংখ্য লিস্ট, অসংখ্য শব্দ দেওয়া আছে। ফার্দার মোর, রাদার, সিমিলারলি, সিন্স, সাবসিকুয়েন্টলি, দেন, দেয়ারফর, ঠিক আছে? এরকম কনজাংটিভ অ্যাডভার্বের ব্যবহার দেওয়া আছে। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। যেমন আই ওয়ার্কড রিয়েলি হার্ড ফর দ্য এক্সাম, স্টিল, হ্যাঁ এটা ঠিক আছে, কারেক্ট আনসার করেছেন। স্যার কনজাংটিভ কি সুনির্দিষ্ট ওয়ার্ড আছে? এই যে আমরা সুনির্দিষ্ট ওয়ার্ড না, কনজাংটিভ অ্যাডভার্বকে কনজাংশনের মতো ব্যবহার করলে সেটা কনজাংটিভ অ্যাডভার্ব হবে। স্যার কোঅর্ডিনেটিং কনজাংশনের ব্যবহার কি কনজাংটিভ অ্যাডভার্ব ব্যবহার? না, কনজাংটিভ অ্যাডভার্ব কনজাংটিভ অ্যাডভার্ব, কনজাংটিভ অ্যাডভার্ব তো আর কোঅর্ডিনেটিং কনজাংশন না। কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে একটা কনজাংশন, আর অ্যাডভার্ব হচ্ছে অ্যাডভার্ব, সেটা কনজাংটিভ হোক কিংবা সেন্টেন্স অ্যাডভার্ব হোক। এখন আমরা দেখব যে কিছু এই অ্যাডভার্বগুলোকে ব্যবহার করে কিভাবে সেন্টেন্সকে সুন্দর করা যায়। যেমন প্রপার ইউজেস অফ কনজাংটিভ অ্যাডভার্ব ইন ইউর রাইটিংস, আপনার রাইটিংয়ে আপনি এগুলো কীভাবে ব্যবহার করবেন। যেমন এডিং আইডিয়াস, কিছু আইডিয়া বা আপনার ধারণা বা আপনার লেখার সাথে কোনো কিছু যুক্ত করতে আপনি ব্যবহার করতে পারেন অ্যাডিশনালি, অলসো, বিসাইডস, ফার্দার মোর, ইন এডিশন, মোর ওভার, এগুলো সব কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করবেন। এখানে উদাহরণ দেওয়া আছে দেখবেন। কজ অ্যান্ড ইফেক্ট হিসেবে অ্যাডভার্ব, কনজাংটিভ অ্যাডভার্ব, যেমন অ্যাকর্ডিংলি, কনজিকুয়েন্টলি, হ্যান্স, দেন, দেয়ারফর, দাস। ক্লিয়ারিফাইং এ পয়েন্ট, একটা পয়েন্টকে আপনি ক্লিয়ার করতে চাচ্ছেন সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, নেমলি, দ্যাট ইজ, এগুলো ব্যবহার করতে পারেন। কম্পেয়ারিং টু আইডিয়াস, দুটি আইডিয়া আপনি কম্পেয়ার করতে গেলে লাইকওয়াইজ, সিমিলারলি, এগুলো ব্যবহার করবেন। কনসেডিং এ পয়েন্ট মানে স্বীকারোক্তি দেওয়া, মেনে নেওয়া অর্থে, যেমন গ্রান্টেড, এটা ঠিক যে, অবশ্য, এটা ঠিক যে অথবা অবশ্য। গ্রান্টেড এটা একটা কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। অফকোর্স এগুলো উদাহরণ ব্যাখ্যা সহ দেয়া আছে, ঠিক আছে? তারপরে দেখুন কিছু কনফিউশন আছে, যেমন সো কি কনজাংটিভ অ্যাডভার্ব, সো এই শব্দটা কি কনজাংটিভ অ্যাডভার্ব, এরকম একটা আপনার কি আছে, কনফিউশন আছে। সো হচ্ছে কনজাংশন, এটা কনজাংটিভ অ্যাডভার্ব না, ঠিক আছে? কনজাংটিভ অ্যাডভার্ব না, এটা একটা কনজাংশন, এটা একটু পড়লেই আপনি বুঝে যাবেন, ঠিক আছে? তবে খেয়াল করেন, তবে সো এর মিনিং একটু ভিন্ন হয়, মিনিং একটু কী হয়, ভিন্ন হয়। সোকে দুইভাবে ব্যবহার করা হয়, একটা হচ্ছে সোকে সো দ্যাটের মতো ব্যবহার করা হয়। সো দ্যাট আমরা জানি এই শব্দটা, এই যুগলটা হচ্ছে কি কনজাংশন, কিন্তু এই কনজাংশনটাকে সো দ্যাট শব্দটা ব্যবহার না করে শুধু সো শব্দটা ব্যবহার করা হয়। যখন মিনিং হয় সো দ্যাটের মতো তখন সেটা কি, তখন সেটা কনজাংশন। মিনিং হবে কার মতো, সো দ্যাটের মতো, তখন সেটা কনজাংশন। কনজাংশন বুঝতে গেলে আপনাকে কি বুঝতে হবে, অবশ্যই ওই যে আমরা পাংচুয়েশনগুলো দেখিয়েছি সেগুলোর দিকে খেয়াল করবেন। পাংচুয়েশনটা কীরকম, যদি সেটা কনজাংশন না হয়ে কনজাংটিভ অ্যাডভার্ব হয় তাহলে পাংচুয়েশন কার মতো হবে, কনজাংটিভ অ্যাডভার্বগুলো যেভাবে লেখা হয় সেভাবে, হয় ফুল স্টপ অথবা সেমিকোলন অথবা কোনো একটা কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করে, অ্যান্ড, বাট, নর, এগুলো ব্যবহার করে, ঠিক না? তখন এটা কনজাংটিভ অ্যাডভার্বের মতো কাজ করবে যদি এই চিহ্নগুলো আপনি দেখতে পান। তাহলে কনজাংশনের মতো কাজ করবে কখন, যখন এই চিহ্নগুলো আপনি দেখতে পাবেন না, ঠিক আছে? এবং তার মানে হবে কি, তার মানে হবে এরকম সো দ্যাট, তার অর্থ হবে কি সো দ্যাটের মতো, সো দ্যাট। কিন্তু যদি এরকম হয় তখন এর মানে কি হবে, তখন এর মানে কিন্তু সো দ্যাটের মতো হবে না, তখন এইরকম, অর্থাৎ কনজাংটিভ অ্যাডভার্বের মতো হলে এর মানে হবে দেয়ারফরের মতো,
দেয়ারফর মানে কি অতএব, অতএব, তাই, এরকম হলে কনজাংটিভ অ্যাডভার্ব, ঠিক আছে। সো কনজাংটিভ অ্যাডভার্ব বোঝার জন্য, বাক্যে কনজাংটিভ অ্যাডভার্ব বোঝার জন্য এই অপশনগুলো আছে, এই অপশনগুলো ঘাটবেন তাহলে বুঝে যাবেন। ওকে, সো ব্যাপারগুলো আশা করি বুঝতে পেরেছেন। আমাকে একটু জানাবেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, ঠিকঠাক মতো বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, ব্যবহার করতে করতে ক্লিয়ার হবে। ব্যবহার করতে করতে ক্লিয়ার হবে। তার আগে আপনারা যেটা করবেন, আমরা আজকে ক্লাস শেষে পিডিএফগুলো দিব, পিডিএফগুলো খুব সুন্দর করে ফার্স্ট টু লাস্ট পিডিএফগুলো একটু ভালো করে খেয়াল করবেন এবং পড়বেন, সুন্দর করে আলোচনা করবেন। প্রত্যেকটা চ্যাপ্টার যে পিডিএফগুলো আমরা দিচ্ছি সেই পিডিএফগুলো নিয়ে খুব ভালো করে মাথা ঘামাবেন, ঠিক আছে। মাথা ঘামাবেন এবং আপনার প্র্যাকটিক্যাল ইউজেসটা দেখেন না, এই জন্য যে আপনার পত্রিকা ঘাটেন খুব কম, এই কারণে এই জিনিসগুলোর প্র্যাকটিক্যাল ব্যবহার দেখেন না। পত্রিকা ঘাটলে আপনি ঠিকই দেখতেন, ঠিক আছে, পত্রিকা ঘাটলে আপনার চোখে পড়তো। ওকে, সো আমরা এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। আমরা কি সামনের দিকে যাব নাকি এখানে শেষ করব, একটু বলবেন। আপনারা মাত্র 14 জন আছেন ক্লাসে, যে 14 জন আছেন আমি মনে করি তারা থাকলেই হবে। সো আপনাদের মতামতের উপর ডিপেন্ড করতেছে। আপনারা যদি বলেন যে ক্লাস টপিকস, দেখুন টপিকস কিন্তু বেশি না, এখানে মেইন গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো আমি এখন আলোচনা করেছি সেগুলোই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর ডিটেলস পিডিএফে খুব সুন্দর করে ডিটেলস দেওয়া আছে। আপনারা যারা আরও ডিটেলস জানতে চান তারা এগুলোই মানে ডিটেলস উদাহরণ সহ একটু ঘাটবেন, দেখবেন, তাহলে দেখবেন আরও ব্যাপারটা ভালো লাগছে। আমি জাস্ট আপনাকে টপিক্সটা
মানে মেইন জায়গাটা বুঝিয়ে দিয়েছি। বাকিগুলো যেমন আপনার এই কনজাংটিভ অ্যাডভার্বের উদাহরণ, অসংখ্য উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো ঘাটবেন। টপিকসগুলো যেমন ম্যানার কি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কি, এগুলো দেওয়া আছে, এগুলো ঘাটবেন, ঠিক আছে। এই ব্যাপারটা দেখুন, অ্যাডভার্ব ফ্রেজের উপর, অ্যাডভার্ব মানে অ্যাডভার্বের একটা ফেস করেছি আমি, চিন্তা করেন। সো গ্রামারের ভিতরে অ্যাডভার্বের উপর ফেস করে কোনো ক্লাস করার কোনো দরকার নেই। অ্যাডভার্ব, অ্যাজেক্টিভ এগুলো আপনার 2-3টা ক্লাসে করানো যায়। সেক্ষেত্রে আপনাদের একটা বিশাল বড় ফেস করেছি, ফেস করে আলোচনা করেছি। একজন বলেছেন আজ শেষ করে দেন, আরেকজন বলেছেন ক্যারি অন স্যার। ভিন্নধর্মী কথা। ওকে, সো আজকে আমরা শেষ করে দিচ্ছি। যারা ক্লাসে ছিলেন অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি 3-এর তৃতীয় ধাপের যে টপিকসগুলো আমরা আলোচনা করেছি সবগুলো টপিকস আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, ডেইলি স্টার পত্রিকা পড়েন, পত্রিকার যে কোনো পত্রিকা পড়েন, পত্রিকা পড়লে আপনি দেখবেন এগুলো কনজাংটিভ অ্যাডভার্ব, সেন্টেন্স অ্যাডভার্ব, তারপর এই অ্যাডভার্বগুলো কীভাবে কোনটা লেখা হচ্ছে, কখন সেমিকোলন ব্যবহার করা হচ্ছে, কখন কমা ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, এই ব্যাপারগুলো বুঝতে পারবেন। দেখ, আমরা ছোট্ট একটা ক্লাস করে দিই আজকে, আরেকটা ক্লাস, ছোট একটা ক্লাস। সেটা হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ তো আমরা দেখলাম। এখন ওই যে ভার্ব প্লাস আইএনজি আমরা পড়ে আসছি সেকেন্ড ফেজে, ভার্ব প্লাস আইএনজি কী হতে পারে? অ্যাডভার্ব হতে পারে। ওইটার উপর ডিপেন্ড করে কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাচ্ছি, ঠিক আছে। যেমন ধরুন, এই ভার্ব প্লাস আইএনজি অ্যাডভার্বিয়াল ফ্রেজ মেকিং করতে পারে। প্রথম রুলস কি দিতে পারে? টু গিভ রিজাল্ট, ফলাফল দিতে পারে, অফ অ্যান অ্যাকশন, একটা কাজের ফলাফল দিতে পারে, একটা কাজের ফলাফল দিতে পারে। টু গিভ রিজাল্ট অফ অ্যান অ্যাকশন। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ অ্যাডভার্ব ফ্রেজ অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহার। যেমন ধরেন আমরা লিখলাম একটা উদাহরণ, দি বোম। এই জিনিসগুলো এখন যেটা দেখাচ্ছি এটা পত্রিকায় বেশি দেখবেন। দ্য বোম exploded, the bomb exploded, destroying, দেখুন, the bomb exploded destroying the building. পত্রিকা ঘাটলে বা খুললে আপনি এই ধরনের উদাহরণ দেখবেন বহুল। কীরকম? প্রথমে একটা বাক্য বলা হয়, বলার পর কমা দিয়ে এরকম আইএনজি ফ্রেজ অ্যাড করা হয়। কমা দিয়ে আইএনজি ফ্রেজ অ্যাড করা হয়, এর কারণ কয়টি? দুটি হতে পারে। একটা হচ্ছে যে এটি হতে পারে এখানে যদি অবজেক্ট থাকতো। দেখুন, আমরা সেকেন্ড ফেজে আলোচনা করেছিলাম এই ব্যাপারটা, মনে আছে কিনা? যারা নিয়মিত ক্লাস করে তারা ঠিকই মনে রাখবেন। সেকেন্ড ফেজে আলোচনা করেছিলাম এই ডেস্ট্রয়িং দ্য বিল্ডিং, অর্থাৎ এই আইএনজি ফ্রেজ এখানে যদি কোনো অবজেক্ট থাকতো তাহলে অবজেক্টের মডিফায়ার্স হয়ে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হতো। যেহেতু এখানে অবজেক্ট নেই, এই কারণে এখানে কমা দিয়ে সেপারেট করা হচ্ছে। এবং এটা কি হচ্ছে? এটা হচ্ছে পুরো ক্লজ। এখানে দি বোম এক্সপ্লোডেড, বোম যে বিস্ফোরিত হয়েছে, এই বোমার ঘটনার ফলাফল দিচ্ছে কি? ডেস্ট্রয়িং দ্য বিল্ডিং, ঠিক আছে। দ্য বোম এক্সপ্লোডেড, এটাকে আপনি এইভাবে এক্সপান্ড করতে পারতেন, অ্যান্ড ডেস্ট্রয়েড, দ্য বোম এক্সপ্লোডেড অ্যান্ড ডেস্ট্রয়েড দ্য বিল্ডিং, এভাবে লিখতে পারতেন। এভাবে না লিখে আমরা ফলাফল দেওয়ার জন্য টু গিভ রিজাল্ট অফ অ্যান অ্যাকশন কমা দিয়ে আইএনজি ফ্রেজে কনভার্ট করি। দ্য বোম এক্সপ্লোডেড
ডেস্ট্রয়িং দ্য বিল্ডিং। ঠিক আছে, যেটাকে আমরা বলি বোমাটি বিস্ফোরিত হলো, ফলশ্রুতিতে ভবনটি ধসে গেল, ধ্বংস হয়ে গেল, এরকম ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করি। 2, টু গিভ দ্য রিজন ফর অ্যান অ্যাকশন। রিজন ফর অ্যান অ্যাকশন, কোনো একটা অ্যাকশনের কারণ বোঝানোর জন্য আমরা এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করে থাকি। দেখুন, উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝতে পারবেন। অ্যারাইভিং আ লিটল লেট। অ্যারাইভিং আ লিটল লেট। অ্যারাইভিং আ লিটল লেট মানে কিছুটা বিলম্বে পৌঁছানোর কারণে, দেখুন রিজন দিচ্ছে এখানে, কিছুটা বিলম্বে পৌঁছানোর কারণে, আই couldn't meet her, আমি তার সাথে সাক্ষাৎ করতে পারলাম না। I couldn't meet her, আমি তার সাথে সাক্ষাৎ করতে পারলাম না। ওকে, দেখুন খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন ইস্তিয়াক আহমেদ ভাই। হ্যাঁ, আপনার উদাহরণ পারফেক্ট হয়েছে এবং কারেক্ট হয়েছে। He played well hitting. He played well hitting tremendous sixes. দেখুন খুব সুন্দর উদাহরণ হয়েছে আপনার টু গিভ রিজাল্ট অফ এন অ্যাকশনের। ওকে, তো এখন হচ্ছে এটা হচ্ছে 2 নম্বর হচ্ছে কি রিজন দিচ্ছে, রিজন কোনো একটা কারণ দিচ্ছে। এবার আমরা দেখাবো 3 নাম্বার যে রুলসটা, সেটা 3 নাম্বার হচ্ছে সেম টাইম অ্যাকশন। সেম টাইম অ্যাকশন মানে একটা কাজ সিমুয়েলটেনাসলি যখন ঘটে, সেম টাইমে যখন ঘটে, তখনও আমরা এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করে থাকি। যেমন ধরেন বললাম স্ট্যান্ডিং ইন দ্য কিউ। কিউ মানে হচ্ছে কি কিউ ইউ ই ইউ ই, কিউ মানে হচ্ছে সারিতে, সারিতে দাঁড়িয়ে, কোনো একটা সারিতে দাঁড়িয়ে। স্ট্যান্ডিং ইন দ্য কিউ আই রিয়েলাইজড, আমি বুঝতে পারলাম, রিয়েলাইজ দ্যাট আই ডোন্ট হ্যাভ মানি। মানে এটা হচ্ছে কি সেম টাইম অ্যাকশন। স্ট্যান্ডিং ইন দ্য কিউ আই রিয়েলাইজ দ্যাট আই ডোন্ট হ্যাভ মানি, আই ডোন্ট হ্যাভ মানি মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সেম টাইম অ্যাকশন। মানে এটা ওয়াইল দিয়ে আপনি রিপ্লেস করতে পারেন। ওয়াইল আই ওয়াজ স্ট্যান্ডিং, while I was standing in the queue, I realized that I didn't have money. বুঝতে পেরেছেন? এটাকে আপনি while I was না লিখে সরাসরি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে অ্যাডভার্ব ফ্রেজে কনভার্ট করে লিখতে পারবেন। আবার এটাকে দেখুন, এটাকে আপনি বিকজ দিয়ে এক্সপান্ড করতে পারবেন, অথবা অ্যাজ অর সিন্স দিয়ে অ্যাডভার্ব করতে পারেন। অ্যাজ, সিন্স, বিকজ। ঠিক আছে, বিকজ দিয়ে এটাকে কি করতে পারেন, রিপ্লেস করে আপনি সেন্টেন্স আকারে লিখতে পারেন। তো এটা হচ্ছে, এটাও একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটাও একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আপনি এভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজে কনভার্ট করে সেন্টেন্সগুলো লিখতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখানে দেখালাম যে 3টা ওয়েতে আপনি কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজকে অ্যাডভার্বিয়াল ফ্রেজে কনভার্ট করে আপনার লেখাকে সুন্দর করতে পারেন। ওকে, এটা গেল। আমরা এখন দেখাবো ভার্ব থ্রির যে ফরম্যাটটা আপনারা দেখেছিলেন, ভার্ব থ্রি কিভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ মেকিং করতে পারে। ভার্ব থ্রি, প্রথমত ভার্ব থ্রি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে এবং দিতে পারে রিজন। কি দিতে পারে? রিজন। রিজন কারণ দিবে, কারণ। যেমন দেখুন, অরিড
by the news. Worried by the news, she called the hospital. Worried by the news, she called the hospital. এটার অনুবাদ কি হবে? রিজনের মধ্যে হবে। যেমন যে এই খবর পেয়ে উদ্বিগ্ন হওয়ায়, চিন্তিত হওয়ায় সে হসপিটালে কল দিল। তাহলে দেখুন এটা কি রিজন দিচ্ছে, রিজন। সো ভার্ব 3 কখন রিজন দিতে পারে, এবং মনে রাখবেন এটা এক্সপান্ডেড করতে পারতেন বিকজ দিয়ে। বিকজ শি ওয়াজ অরিড, এইভাবে এক্সপান্ড করতে পারতেন। বিকজ শি ওয়াজ অরিড বাই দ্য নিউজ, শি কল দ্য হসপিটাল, সে হসপিটালে কল করলো। ঠিক আছে, সো এটাকে আপনি এই যে পাস্ট পার্টিসিপাল ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে লিখেছেন। এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ ফর রিজন। ভার্ব 3 কীভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে এটা আমরা দেখাচ্ছি। 2, কন্ডিশনাল সেন্স। কি সেন্স? কন্ডিশনাল সেন্সে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। কন্ডিশনাল সেন্সে কীরকম? যেমন ধরেন লিখলাম used in this way, used in this way, participles can make your sentence beautiful. আপনি যদি পার্টিসিপলকে এভাবে ব্যবহার করেন, মানে কি দেখুন used in this way, এটার অনুবাদ কি হবে? used in this way, used on this way, participles can make your sentence very nice or very beautiful. মানে হচ্ছে কি যে এইভাবে যদি ব্যবহার করা যায়, এইভাবে যদি ব্যবহার করা যায়, পার্টিসিপলগুলোকে এইভাবে যদি ব্যবহার করা যায়, তার মানে এটার এক্সপান্ডেড রূপ হবে কি? এক্সপান্ডেড রূপ হবে ইফ participles are used, if participles are used in this way, এটা হচ্ছে এক্সপান্ডেড রূপ। বাট এটাকে আপনি সংক্ষেপে এই ইফ পার্টিসিপলস আর, যেহেতু কমন সাবজেক্ট এই কারণে এগুলোকে আপনি কেটে দিলেন, কেটে দিয়ে শুধু লিখলেন used in this way, used in this way participles can make your sentence very beautiful, very nice, very concise. ওকে, সো দেখুন ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা। তার মানে এটা হচ্ছে কন্ডিশনাল সেন্স, এটা হচ্ছে রিজন সেন্সে পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। এইখানে আমরা যে ব্যাপারগুলো দেখিয়েছি এগুলোকে বলা হয় রিডাকশন ক্লজ, মানে এই ক্লজটাকে রিডিউসড করে এভাবে ফ্রেজে কনভার্ট করা যায়। এই ক্লজটাকে এটাকে বিকজ এভাবে না লিখে এইভাবে রিডিউস করে লেখা যায়। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে করব রিডাকশন আর রিডিউসড অ্যাডভার্বিয়াল ক্লজের উপর আলোচনা করব, রিডিউসড অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে, নেক্সট ক্লাসে আপনি কীভাবে এক্সপান্ডেড করে লিখতে পারেন, কীভাবে সংক্ষেপে ফ্রেজ করে লিখতে পারেন, কীভাবে ক্লজ করে লিখতে পারেন, কীভাবে ফ্রেজ করে লিখতে পারেন, এগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। তার আগ পর্যন্ত যে ক্লাসগুলো আমরা অলরেডি এইমাত্র করেছি সবগুলো ক্লাস আশা করি খুব ভালো করে আপনি দেখবেন। ঠিক আছে, অনেকগুলো ক্লাস কিন্তু আপনি করে ফেলেছেন, আপনি কিন্তু চিন্তাও করতে পারবেন না যে কতগুলো ক্লাস এখানে হয়েছে। আমি কোনো টপিক্সই বাদ দিইনি, প্রত্যেকটা টপিক্স এখানে আলোচনা করেছি। আমি একটু সহজভাবে বুঝিয়েছি, কারণ আমি বুঝি এই জন্য আমি আপনাকে একটু সহজভাবে বুঝিয়েছি। ঠিক আছে, মানে এখানে বই পড়ে পড়ে যে ব্যাপারটা শিখেন আপনারা, সেখানে আমি যাইনি। আমি আমার দৃষ্টিকোণ থেকে মানে আপনাকে প্র্যাকটিক্যালি যেভাবে বোঝানো দরকার সেভাবে আমি বুঝিয়েছি। এখন আপনি যদি সত্যিকারের একজন লার্নার হয়ে থাকেন, শিক্ষার্থী হয়ে থাকেন, আপনি এখন জাস্ট গুছানো যে পিডিএফগুলো আছে আমি আপনাকে পিডিএফগুলো ক্লাস শেষে দিয়ে দিব। পিডিএফগুলো একটু পড়বেন, খুব সুন্দর করে পিডিএফগুলোতে সবগুলো টপিকস গুছানো আছে। যদি আপনি প্রথম থেকে পড়ে এই পর্যন্ত আসতে পারেন তাহলে দেখবেন আমার কথা এবং কাজ সব কিছুই মিল আছে। ঠিক আছে, ওকে, সো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা আর বাড়াচ্ছি না, ক্লাস আজকে এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, এবং সেই ক্লাস হবে কিসের উপর? রিডিউসড ক্লজের উপর ক্লাস হবে। এবং আজকে কিন্তু আপনারা অনেকগুলো ক্লাস করেছেন, ক্লাসগুলো খুব ছোট ছোট, এই কারণে অনেকগুলো
ভাগে বিভক্ত করা আছে। 3-এর এ থেকে আপনারা ক্লাস করেছেন আজকে 3-এর জি পর্যন্ত। 3-এর এ থেকে 3-এর জি পর্যন্ত সকল টপিকস আপনি ক্লিয়ার করে ফেলেছেন আজকের এই ক্লাসে। তারপরেও যারা একটু দুর্বল আছেন তাদের জন্য আমরা, মানে দুর্বল বলতে এখানে সব টপিকস চলে আসছে, কেউ যদি এই টপিকসগুলো ক্লিয়ার রাখেন, আমি যেগুলো এখানে পড়িয়েছি সেটাও তার জন্য ইনাফ। ওকে, সেটাও কি তার জন্য ইনাফ। এখন কেউ যদি মনে করেন যে না আমি আরও ডিটেলস শিখতে চাই, মানে একটু ভেঙে ভেঙে দেখতে চাই, যারা একটু দুর্বল আছেন আরও ভেঙে ভেঙে আরও সময় নিয়ে দেখব, তারা কি করবেন, তাদের জন্য আলাদা করে, স্পেশালি আলাদা করে 3-এর এ 3-এর বি এরকম ভিডিও দিব, ঠিক আছে? সময় নিয়ে যারা বুঝতে চাচ্ছেন 3-এর ডি 3-এর জি পর্যন্ত আমরা এরকম ভেঙে ভেঙে ভিডিও দিব। সেই ভিডিওগুলো আপনি দেখবেন বাসায় বসে বসে। সেই সাথে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তো আছেই, পিডিএফগুলো আপনি দেখবেন, খুব সুন্দর করে বসে বসে দেখবেন, দেখে 3-এর এইচ ক্লাসের জন্য প্রিপেয়ার্ড হয়ে থাকবেন, রিডিউসড ক্লজের জন্য, ঠিক আছে? ওকে, সো এই পর্যন্ত আশা করি ব্যাপারগুলো বুঝাতে পেরেছি। ওকে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে নেক্সট টপিকস নিয়ে।